তৌফিক ইলাহীকে আদালতে নেওয়া হবে আজ। রিমান্ড শেষে কারাগারের সাবেক আইজিপি শহীদুল হক। নিখোঁজের 6 দিন পর খুলনার ছাত্র আন্দোলনের কর্মী হাসান উদ্ধার, হাসপাতালে চিকিৎসাধীন। গ্রাউন্ড সিমেন্ট সংবাদ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত সংবাদ। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ডক্টর তৌফিক ইলাহী চৌধুরীকে গ্রেফতার করেছে পুলিশ। আজ তাকে আদালতে তোলা হবে। মঙ্গলবার রাতে রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিক গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, তৌফিক ইলাহীকে গ্রেফতার করে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে। একটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে বলেও জানান। 2009 সাল থেকে তিনি মন্ত্রীর পদমর্যাদায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। এদিকে নিউ মার্কেট থানায় ব্যবসায়ী হত্যা মামলায় সাবেক আইজিপি শহীদুল হকের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলী হায়দার আজ এ আদেশ দেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মী হাসানকে নিখোঁজের 6 দিন পর খুলনা মহানগরীর লবণচড়া থেকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়েছে। তিনি এখন সুস্থ আছেন। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা চলছে তার। আজ ভোরে লবণচড়ার মদিনাতুল উলুম সুলতানিয়া আহমেদ জামে মসজিদের মুসল্লিরা তাকে অজ্ঞান অবস্থায় দেখতে পান। পরে লবণচড়া থানা পুলিশ হাসানকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। হাসান জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভেতর ছাত্রলীগের অনুপ্রবেশ ঠেকাতে গিয়েই অপহরণের শিকার হন তিনি। গত বৃহস্পতিবার হাসান নগরীর সোনাডাঙ্গায় তার বাসার গলি থেকে নিখোঁজ হন। পরে থানায় 2টি সাধারণ ডায়েরি করেন তার স্ত্রী সাইদা খাতুন। অন্ধকার একটা ঘরের ভিতরে ছিলাম, এইটু জানি। আমাকে সরাসরি কিছু বলে নাই, ওরা ফিস করে অনেক কিছু বলা বলে করতেছিল। শারীরিক কোনো টর্চার করে নাই, মানসিক টর্চার। দেখতেছিলাম যে আন্দোলনটা আমরা কষ্ট করে সফল করছি, এর ভিতরে ছাত্রলীগ ঢুকে যাচ্ছিল, বিভিন্ন অনুপ্রবেশ চলছিল। যেহেতু আমি লোকালে সবাইকে চিনি, কে ছাত্রলীগ করছে, কে কোন দল করছে আমি জানি। এই জন্য আমি ওই সকল গ্রুপগুলোকে আমি এক করার জন্য কাজ করছি এবং ছাত্রলীগগুলোকে বাদ দেওয়ার জন্য মূলত আমি কাজ করছি। এই আর কি, এই ছাড়া কিছু। আমার ভাই বদরুল হাসানকে আমরা ফিরে পাইছি, এতে আমরা খুশি। আলহামদুলিল্লাহ, সে সুস্থ আছে। অস্থিতিশীল পরিস্থিতির কারণে আশুলিয়ার 22টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে মালিকপক্ষ। সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে আরও বেশ কয়েকটি কারখানায়। তবে বাকি কারখানাগুলোতে কাজে যোগ দিয়েছে শ্রমিকরা। কারখানার মালিকরা জানান, শ্রমিকদের যৌক্তিক দাবিগুলো মেনে নেওয়ার পরেও বেআইনি ধর্মঘট থেকে সরে না আসায় ব্যবসা পরিচালনার অনুকূল পরিবেশ তৈরি না হওয়া পর্যন্ত কারখানা বন্ধ রাখার নোটিশ দিয়েছেন তারা। পরিস্থিতি মোকাবেলায় শিল্পাঞ্চলে মোতায়েন রয়েছে যৌথ বাহিনীর বিপুল সংখ্যক সদস্য। নোয়াখালীতে এখনো কাটেনি বন্যার রেশ। পানিবন্দী বিভিন্ন উপজেলার কয়েক হাজার মানুষ। বন্যার্ত মানুষের দুর্ভোগের শেষ নেই। বন্যা পরবর্তী খাদ্য সংকটের পাশাপাশি বেড়েছে পানিবাহিত বিভিন্ন রোগবালাই। বানবাসীদের ঘরবাড়ি, বসবাস অনুপযোগী। সবচেয়ে বেশি ঝুঁকিতে নারী, শিশু ও বৃদ্ধরা। নোয়াখালীর চাটখিল উপজেলায় অধিকাংশ জায়গায় বন্যার পানি নেমে গেলেও বেশ কিছু এলাকায় পানি না নামায় চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন বানভাসীরা। এটি নোয়াখালীর চাটখিল উপজেলায় বানভাসী মানুষের দুর্ভোগ আর অসহায়ত্বের দৃশ্য। অধিকাংশ রাস্তাঘাটে এখনও হাঁটু সমান পানি, কোথাও তার একটু নিচে। উপজেলার শ্রীপুর, দেলিয়াই, মেকরার চর, পরকুট, মোহাম্মদপুর, ইসলামপুর সহ বিভিন্ন স্থানে এখনো পানিবন্দী হাজারো মানুষ। বাড়ি ডুবে গেছে, সব গেছে, বাঙ্গি গেছে, সব কিছু নাই। স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনগুলো চেষ্টা চালিয়ে যাচ্ছে দুর্গত মানুষের পাশে থাকতে। কোমর এবং হাঁটু সমান পানি রয়েছে। এই পানিগুলো এখনো স্থিতি অবস্থায় আছে। যে পরিমাণ আমরা আশা করেছিলাম যে পানি কমে যাবে, কিন্তু ততটুকু পর্যন্ত পানি কমে না। এই কারণে আমরা আমাদের উপজেলা প্রশাসন এবং বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বের দৃষ্টি আকর্ষণ করছি যে আমাদের এই অঞ্চলের দিকে একটু নজর দিন। খিলগামাতলী, ইট পুকুরিয়া এবং বৈকুণ্ঠপুরের অধিকাংশ বন্যা দুর্গত মানুষের পাশে তারা যে মিলে তাৎক্ষণিক তাদের টিমের লোকজন তার নিয়ে ওইখানে হাজির হয়। দ্রুত পানি নিষ্কাশনে উপজেলা প্রশাসন সব ধরনের ব্যবস্থা নিয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন। চাটখিলে আপনারা জানেন যে খালটি রয়েছে, বড় বীরেন্দ্র খাল থেকে শুরু করে বড় খালটি, সেই খালটি বেশ কিছু অবৈধ স্থাপনা এবং ময়লা আবর্জনাতে
ভাগাড়ে পরিণত হয়েছে, যার কারণে এই পানিগুলো নামতে সময় লাগছে। আমরা ইতিমধ্যে এগুলো নিয়ে কাজ শুরু করেছি। 18 তারিখ থেকে স্কুল কলেজগুলো খোলার কথা থাকলেও যেই সকল এলাকাগুলোতে পানি রয়েছে এবং যাদের বাড়িঘর এখনো ডুবে রয়েছে, সেই সকল পরিবার এখনো আশ্রয় কেন্দ্রে অবস্থান করতে পারবেন। বন্যার্তদের পাশে দাঁড়ানোর পাশাপাশি তাদের পুনর্বাসনের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। নাজনীন আক্তার, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। আন্তর্জাতিক প্রসঙ্গ। দেশ গণতন্ত্র আর আইনের শাসন প্রতিষ্ঠায় ভোটারদের ডেমোক্রেটিক পার্টির পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের আসন্ন নির্বাচনের দলটির প্রার্থী কমলা হ্যারিস। প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে 90 মিনিটের প্রথম টেলিভিশন বিতর্কে অগ্রাধিকার পেয়েছে অর্থনীতি, গণতন্ত্র, অভিবাসন, ইউক্রেন এবং গাজা যুদ্ধ। বিতর্কের শুরুটা হয় অর্থনীতি প্রসঙ্গে। ধনীদের সুবিধা দিয়ে আর কর ছাড়ে ট্রাম্পের অতীত নজির টেনে ভোটারদের সতর্ক করেন কমলা। জানান 16 জন নোবেল বিজয়ীর আশঙ্কা ট্রাম্পের পরিকল্পনার বাস্তবায়নে মূল্যস্ফীতি বাড়বে, কমবে না। ট্রাম্পের দাবি, অর্থনীতি পুনরুদ্ধারে কমলার কোনো পরিকল্পনা নেই। করোনাকালে টালমাটাল অর্থনীতি সামাল দেওয়ার কৃতিত্ব নিয়েছেন ট্রাম্প। জানান ভেন্টিলেটর, মাস্ক, টিকা সহ চিকিৎসা সরঞ্জাম দেশের চাহিদা মিটিয়ে বিশ্বব্যাপী সরবরাহ করে করোনা মোকাবেলায় অগ্রণী ভূমিকা রেখেছে যুক্তরাষ্ট্র। রাজনৈতিক প্রতিপক্ষকে হয়রানি করতে বিচার বিভাগের অপব্যবহার আর জনসভায় অংশগ্রহণকারীর সংখ্যা নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ তুলেছেন তারা। মার্কিন কংগ্রেসে ট্রাম্প সমর্থকদের হামলার নজির টেনে মুখ্য মাথা টানেন কমলা। বলেন, নির্বাচনের ফলাফল বিপক্ষে গেলে দেশে রক্তগঙ্গা বয়ে দেওয়ার হুমকি দিয়েছেন ট্রাম্প। সুরক্ষিত নিরাপদ ভবিষ্যতের জন্য ডেমোক্রেটিক পার্টিকে সমর্থনের আহ্বান জানিয়েছেন কমলা। বিক্ষুব্ধ সমর্থকদের কেন সহজেই ক্যাপিটালের ভেতরে ঢুকতে দেওয়া হলো সে প্রশ্ন তুলেন ট্রাম্প। দাবি করেন 2020 সালে নির্বাচনে কারসাজি করে তাকে হারানো হয়েছে। বলেন, অভিবাসীদের উপর ভর করে নির্বাচনে বিজয়ী হওয়ার অপচেষ্টা করে ডেমোক্রেটরা। এজন্য সীমান্ত বন্ধ করা বা অভিবাসন আইন কঠোর করতে চায় না ডেমোক্রেটিক পার্টি। নেশনস লিগ ফুটবল। প্রতিপক্ষের জালে গোল উৎসবে উয়েফা নেশনস লিগ শুরু করা জার্মানি ও নেদারল্যান্ডস ড্রয়ে শেষ করেছে নিজেদের সাক্ষাৎ। মঙ্গলবার এ লিগের 3 নম্বর গ্রুপের ম্যাচটি 2-2 গোলে ড্র হওয়ায় জার্মানরা গোল ব্যবধানে ডাচদের পেছনে ফেলে শীর্ষস্থান ধরে রেখেছে। নিজেদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডস 5-2 গোলে বসনিয়া ও হার্জেগোভিনাকে জার্মানি 5-0-তে হাঙ্গেরিকে উড়িয়ে দেয়। নিজেদের দ্বিতীয় ম্যাচে মঙ্গলবার মুখোমুখি হয় ইউরোপের 2 পরাশক্তি দল। আমস্টারডামে জার্মানদের আতিথেয়তা দেয়া ডাচরা ম্যাচের দ্বিতীয় মিনিটে গোলের উৎসব করে। মাঝমাঠ থেকে সতীর্থের বাড়ানো বল ধরে বক্সে ঢুকে গোলরক্ষককে পরাস্ত করেন মিডফিল্ডার টিয়ানি রেইটার্স। শুরু থেকে বল দখলে এগিয়ে থাকা জার্মানি 38 মিনিটে সমতায় ফেরে। ফ্লোরিয়ান ভিরেৎজের শট ডাচ গোলরক্ষক ফিরিয়ে দেওয়ার পর জোরালো হাফ ভলিতে বল জালে পাঠান স্ট্রাইকার ডেনিস উন্দাফ। প্রথমার্ধের যোগ করার সময় অতিথি দলকে এগিয়ে নেন জোসুয়া কিমিখ। 6 গজ বক্সের বাইরে থেকে উন্দাফের প্রচেষ্টা গোলরক্ষক রুখে দিলেও কাছ থেকে বল জলে পাঠান জার্মানির অধিনায়ক। দ্বিতীয়ার্ধের শুরুতেই সমতায় ফেরে ডাচরা। 51 মিনিটে বক্সের ভেতর সতীর্থের পাস পেয়ে কাছ থেকে ডেনজেল ডামফ্রিসের লক্ষ্যভেদ। বাকি সময়ের সুযোগ পেয়েও দুই দলের কেউই পারেনি জয়সূচক গোল তুলে নিতে। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দুপুর 2টায়। একটায় রয়েছে নিউজ টপ। দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladeshinews। সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshinews। সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।